দেখো, একটা কথা তো মানতেই হবে যে যখন ডাব্লিউডাব্লিউ শো আমেরিকার বাইরে হয়, মানে জার্মানি, ফ্রান্স, ইটালি এসব জায়গা থেকে হয় বা ফুটবলিং নেশনগুলো থেকে হয়, সেখানে একটা আলাদা এনার্জি ফিল করা যায়। আর এই সব জায়গার ক্রাউডটা আমেরিকান ক্রাউডের থেকে অনেক গুণে বেটার হয়। যেমন আজকের হচ্ছিল ডাসেলডর্ফ, জার্মানি থেকে। আর আজকের ক্রাউডের মধ্যেও একটা অন্য লেভেলের এনার্জি ছিল। আজকের তে সেরকম বড় কিছু অ্যাডভার্টাইজ ছিল না কিন্তু। আর না তো আজকের সেরকম হ্যাবক কোনো ছিল, মানে ব্যাপক কোনো ছিল। কিন্তু তবু আজকে তে একটা আলাদা এনার্জি ফিল করা যাচ্ছিল শুধুমাত্র জার্মানির ক্রাউডের জন্য। তো এই কারণে ডাব্লিউডাব্লিউর অডিয়েন্স, বা যাকে ডাব্লিউডাব্লিউ নিজেদের ভাষায় বলে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স, সেটা এত বেশি ম্যাটার করে ডাব্লিউডাব্লিউর জন্য। যাই হোক, আজকের তে কী কী হলো সেটা নিয়ে ভিডিওতে একটু কথা বলবো। আমার কোন জিনিসটা ভালো লেগেছে, ফিউচারের জন্য কী কী লিড করেছে সেসব নিয়েও কথা হবে। তাই ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো আজকের শুরু হয়েছিল আমাদের ব্র্যান্ড নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স রিও, মানে রিয়া রিপ্লি আর ইও স্কাইকে দিয়ে। যেখানে যেহেতু তারা আগের সপ্তাহে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিল, সেটাকেই সেলিব্রেট করতে এসেছিল। তাছাড়া তারা বলছিল যে এবার তারা নতুন চ্যালেঞ্জারদের জন্য দেখতে চলেছে। তো সেইখানে আমরা দেখতে পাই সবার প্রথমে তাদেরকে ইন্টারাপ্ট করে লিভ মর্গান আর রক্সেন পেরেজ। তো লিভ মর্গান বলে যে অনেকদিন পর তোদের সাথে দেখা হলো, কিন্তু এই চ্যাম্পিয়নশিপটা, মানে এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা এর আগে আমার কাছে ছিল, আর আমি কোনোদিন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা হারিনি। তাই তোদের কাছে এখন দুটো রাস্তা আছে। এক, না হয় আমার চ্যাম্পিয়নশিপ আমাকে চুপচাপ ফেরত দিয়ে দেয়, আর না হলে আমি তোদের থেকে চ্যাম্পিয়নশিপটা ছিনিয়ে নেব। এবার চুপচাপ আজ অব্দি ডাব্লিউডাব্লিউতে কোন চ্যাম্পিয়ন তার চ্যাম্পিয়নশিপ দিয়ে দিয়েছে? তো লিভ মর্গানকে নিতে হলে ছিনিয়েই নিতে হতো, কিন্তু তার আগেই তাদেরকে আবার ইন্টারাপ্ট করে বেলি আর লায়রা ভ্যালকাইরিয়া। এবার বেলি তখন একটা কথা মনে করিয়ে দেয় লিভ মর্গানকে যে হ্যাঁ, এটা আমি মানছি যে তুই কখনো তোর ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হারেনি, কিন্তু তোর পাশে যে দাঁড়িয়ে আছে না, মানে রক্সেন পেরেস, সে কিন্তু তার চ্যাম্পিয়নশিপ হেরে গেছিলো, আর সেই কারণেই চ্যাম্পিয়নশিপটা হ্যান্ড চেঞ্জ করেছিল। আর আমার যতদূর মনে পড়ে লাস্ট টাইম আমিও রক্সেন পেরেসকে হারিয়েছিলাম। তো এখন যদি কেউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি ডিজার্ভ করে, তো সে হলাম আমি আর আমার পার্টনার লায়রা ভ্যালকাইরিয়া। তো আমরা দেখতে পাই যে তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায় রিংয়ের মধ্যে। তো রিয়া রিপ্লে আর ইওস্কাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে থাকে। তো ইওস্কাইও সেটার মজা নেয়, আর তারপর দেখে মনে হয় যে এবার এদের দুজনের মধ্যে ম্যাচ হবে, আর তারপর এদের মধ্যে যে জিতবে সে নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়ে যাবে। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাই আমাদের ফর্মার চ্যাম্পিয়ন্স, মানে কাবুকি ওয়ারিয়ার্স, আসুকা আর কাইরি সেন, তারা রিংয়ের বাইরে থেকে এসে রিয়া রিপ্লি আর ইওস্কাইয়ের উপর অ্যাটাক করে দেয়। শুধুমাত্র তাদের উপর অ্যাটাক করে না, তারপর আমরা দেখতে পাই রিংয়ের ভেতরে একটা ব্রল চালু হয়ে যায়। আর এই ব্রলে আলটিমেটলি আপার হ্যান্ড পায় আমাদের কারেন্ট চ্যাম্পিয়ন্স, মানে রিয়া রিপ্লি আর ইওস্কাই। যখন আমরা দেখতে পাই আজকে এই পুরো ব্রলটার শেষে তাদেরই আপার হ্যান্ড থাকে, আর তারাই রিংয়ের মধ্যে স্ট্যান্ড টল করে। তো যেহেতু তারা চ্যাম্পিয়ন, আর তারা কেন চ্যাম্পিয়ন সেটা তারা দেখিয়ে দিয়েছে। যাই হোক না কেন, আজকে আমরা দেখতে পাই যে এই যে ঘটনাটা ঘটেছিল রয়ের শুরুতে, এর জন্য আজকে একটা ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচ ছিল, যেখানে বাকি যে তিনটে টিম, মানে কাবুকি ওয়ারিয়ার্স, বেলি, লায়রা ভ্যালকাইরিয়া, আর ওই দিক থেকে আমাদের জাজমেন্ট ডে, মানে লিভ মর্গান আর রক্সেন পেরেস, এদের মধ্যে একটা ম্যাচ হয় নাম্বার ওয়ান কন্টেন্ডারের জন্য। আর এদের মধ্যে যে জিততো সেই হয়ে যেত ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের নাম্বার ওয়ান কন্টেন্ডার্স। তো এই ম্যাচটা শুরু হয়, আর আমি বলবো এটা একটা ভালো দেখার মতো ম্যাচ ছিল। এই ম্যাচের মাঝখানে অনেকগুলো দেখার মতো স্পটও ছিল, মানে কুল স্পটও ছিল, যেখানে একটা সময় আমার মনে আছে যে টার্ন বাকলের মধ্যে সবাই দাঁড়িয়ে ছিল, আর সেখান থেকে সবাই একসাথে পড়েছিল যখন তাদেরকে সুপারপ্লেক্স মারা হয়েছিল। সেটা একটা দেখার মতো স্পট ছিল। কিন্তু যাই হোক না কেন, এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই আমাদের লিভ মর্গান এই ম্যাচে কাইরি সেনকে তার ফিনিশার মেরে এই ম্যাচটা তার টিমের জন্য জিতে যায়। মানে লিভ মর্গান আর রক্সেন পেরেজ হয়ে গেছে এখন আমাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের নাম্বার ওয়ান কন্টেন্ডার্স। স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট যেটা হতে চলেছে কানাডা থেকে, সেইখানে আমরা রক্সেন পেরেজ, লিভ মর্গান মানে আমাদের জাজমেন্ট ডে ভার্সেস আমাদের রিও, মানে রিয়া রিপ্লে আর ইওস্কাইয়ের ম্যাচ দেখতে চলেছি ফর ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপস। এবার লিভ মর্গানের রক্সেন পেরেজের কথা যখন হচ্ছেই, তখন আমরা ব্যাক স্টেজেও তাদেরকে দেখতে পাই, যেখানে তারা ফিন বেলারকে কনফ্রন্ট করে। আর তারা ফিন বেলারকে বলে যে দেখলি ফিন, মানে লিভ মর্গান ফিন বেলারকে বলে যে দেখলি ফিন আমরা কি করে এসেছি। কিন্তু ফিন বেলারের তো সেদিকে নজরই ছিল না, কারণ ফিন বেলার তখন গেম খেলতে ব্যস্ত ছিল। তো লিভ মর্গান বলে, ফিন তুই না বলেছিলি তুই জাজমেন্ট ডেতে আবার সব গোল্ড আনতে চাস, তো তুই কী করছিস? সেটা কি গেম খেলার সময়? আমাদেরকে দেখ, আমরা কারোর জন্য ওয়েট করছি না, আমরা আমাদের অপরচুনিটির জন্য লড়াই করছি। রাকেল রড্রিগেজ তার অপরচুনিটির জন্য ওয়েট করছে না, সে তার অপরচুনিটির জন্য লড়াই করছে, তো তুই কার জন্য অপেক্ষা করছিস? আর
এখন আর গেম খেললে হবে না, এই বলে সে ফিন বেলারকে মানে ফিন বেলারের চোখ খুলে দিয়ে যায়। আর রক্সেন পেরেস বলে যে লিভের কথায় কিন্তু দম আছে, মানে একটা পয়েন্ট তো আছে কথায়। তো তখন ফিন বেলারও মনে মনে ভাবে যে কথাটা তো কোনো অংশে ঠিক, আমি সত্যি বসে বসে এখন গেম খেলছি, এটা কি আমার গেম খেলার টাইম? তখন ফিন বেলার নিজের ভুল বুঝতে পারে, আর ফিন বেলার তখন যখন লিভ মর্গান আর রক্সেন পেরেস সেখান থেকে চলে যায়, তখন ফিন বেলার বলে যে ঠিক আছে আমি বুঝলাম, তো লেডিস এবার দেখো আমি কি করতে চলেছি। আর বলে না, কোনো পুরুষের একবার যখন কথা ইগোয় লেগে যায় তখন তাকে থামানো প্রায় মুশকিল হয়ে যায়। তো আজকে ফিন বেলারের সাথেও সেটাই হয়েছিল। কিন্তু স্পিকিং অফ রাকেল রড্রিগেজ, তো রাকেল রড্রিগেজেরও আজকে আমরা একটা ইন্টারভিউ দেখেছিলাম মাইকেল কোলের সাথে রয়ের এপিসোডে। এবার মাইকেল কোল তাকে জিজ্ঞাসা করছিল যে দেখ রাকেল, আমি তোকে অনেকদিন ধরে চিনি, আমি তোকে সেই এনএক্সটির সময় থেকে চিনে আসছি বা দেখে আসছি, তো আমি তোকে দেখেছি যে তুই কিভাবে এই জায়গায় এসে পৌঁছেছিস, কিভাবে তোর এই এভলিউশনটা হয়েছে, কিন্তু আগের সপ্তাহে তুই যেটা করলি সেটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, তুই পেছন থেকে অ্যাটাক করেছিলি স্টেফিনি ভ্যাকারকে। তো তখন রাকেল রড্রিগেজ মাইকেল কোলকে বলে যে দেখো মাইকেল কোল, তুমি আমাকে অনেকদিন থেকে চেনো এটা ঠিক আছে, কিন্তু আমি আর সেই আগের রাকেল রড্রিগেজ নেই যে কিনা সবসময় হাসতে থাকতো আর নিজের অপরচুনিটির জন্য ওয়েট করতো। এখন আমার যেটা চাই সেটাকে আমি ছিনিয়ে নেব, আর যতদিন না আমি সেটা পাচ্ছি ততদিন আমি সেটার পেছনে পড়ে থাকবো। আর এই সেম কারণে আমি স্টেফিনি ভ্যাকারের সাথে যা করেছি সেটা করেছি, আর আমি স্টেফিনি ভ্যাকারের পেছন ততদিন ছাড়ছি না যতদিন না আমি তার সাথে একটা 1-on-1 ম্যাচ পাচ্ছি ফর আমার ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তো এই বলতে বলতে আমরা দেখতে পাই সেখানে স্টেফিনি ভ্যাকারের মিউজিক বেজে ওঠে। এবার আমরা তো ভেবেছিলাম স্টেফিনি ভ্যাকার হয়তো, মানে আমি তো পার্সোনালি ভেবেছিলাম স্টেফিনি ভ্যাকার হয়তো এখন র থেকে বেরিয়ে যাবে, কিন্তু না, তাকে রতে কন্টিনিউ রাখা হচ্ছে। তো স্টেফিনি ভ্যাকার সেখানে বেরিয়ে আসে, আর তারপর তার সাথে সাথে আমরা দেখতে পাই কিছু সিকিউরিটি, কিছু রেফারিও বেরিয়ে আসে যাতে রাকেল রড্রিগেজ আর স্টেফিনি ভ্যাকারের মধ্যে আজকেও মারপিট না লেগে যায়। তো আমরা দেখতে পাই যে তাদের মধ্যে একটা ফেস অফ হয়, আর রাকেল রড্রিগেজ সেখান থেকে চলে যাওয়ার পর স্টেফিনি ভ্যাকার ক্যামেরার দিকে তাকে একটা প্রোমো কাট করতে থাকে আর বলে যে আমি এখনও এখানেই আছি, আমি এটা ছেড়ে কোথাও যাচ্ছি না, আমার হয়তো ইনজুরি হয়েছে কিন্তু তাও কেউ আমাকে থামাতে পারবে না। তো এই বলে সে রাকেল রড্রিগেজকে একটা মেসেজ দিতেই যাচ্ছিল, কিন্তু রাকেল রড্রিগেজ বলে যে আমি কোথাও যাইনি, আমি এখানেই আছি। এই বলে রাকেল রড্রিগেজ আবার ফিরে এসে স্টেফিনি ভ্যাকারকে আজকের রতে আবার অ্যাটাক করে দেয়, তারপর তার সেই ইনজিওর যে পাটা সেটার উপরে অ্যাটাক করে। এমনকি আমরা দেখতে পাই রাকেল রড্রিগেজ স্টেফিনি ভ্যাকারের থেকে সে চ্যাম্পিয়নশিপটা নিয়ে নেয়, সে চ্যাম্পিয়নশিপটা নিয়ে সবার প্রথমে তো যে সিকিউরিটি গার্ড আর রেফারিরা ছিল তাদেরকে ভয় দেখায়, তারপর সেই চ্যাম্পিয়নশিপটাই সেই চোট লাগা পায়ের উপর মেরে বসে। তো আজকে আবার স্টেফিনি ভ্যাকারের অবস্থা রাকেল রড্রিগেজ খুব ভালো মতো খারাপ করে দিয়েছে। তো দেখে মনে হচ্ছে রাকেল রড্রিগেজ তো পুরোপুরি রেডি চ্যাম্পিয়নশিপের জন্য। এবার এদের ম্যাচটা কোথায় হয় সেটাই দেখার বিষয় হবে, সেটা কি স্যাটারডে নাইটস মেন ইভেন্টে ডাব্লিউডাব্লিউ বুক করে নাকি রয়্যাল রাম্বলের জন্য ডাব্লিউডাব্লিউ ওয়েট করে, সেটা একটা দেখার বিষয় হবে। কিন্তু যাই হোক না কেন, আবার ফিরে আসা যাক ফিন ব্যালারের কথায়। যেমন বললাম, একটা পুরুষের ইগোকে কখনো আঘাত করতে নিয়ে, সেটা আজকে লিভ মর্গান করে দিয়েছিল, মানে বলা যেতে পারে করে ভালোই করেছিল, কারণ ফিন ব্যালারের জ্ঞান চক্ষু আজকে খুলে গেছিল। তো আজকে রয়ের এপিসোডে আমরা আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ককেও দেখতে পাই, যেখানে সিএম পাঙ্ক আগের উইকে ব্রন ব্রিকারকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে, সেটাকেই সেলিব্রেট করতে সিএম পাঙ্ক এসেছিল। এমনকি সিএম পাঙ্ক আজকে কোডি রোডসকেও মেনশন করে, যে মানে এইভাবে মেনশন করে যে যদিও আমি এখন চ্যাম্পিয়ন আছি আর আমার প্ল্যান্স আছে এই চ্যাম্পিয়নশিপটাকে সারা জীবন নিজের কাছে রেখে দেওয়ার জন্য, কিন্তু এখনও রোড টু রাসেলমেনিয়া অনেকটা লম্বা, রাসেলমেনিয়া আসতে এখনও অনেক দিন বাকি, মাঝখানে রয়্যাল রাম্বল আছে, এলিমিনেশন চেম্বার আছে, তো এখনও যা ইচ্ছা হতে পারে। আর তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয়ে গিয়ে থাকে তাহলে আমার বন্ধু কোডি রোডসকে জিজ্ঞাসা করো। আর কোডি রোডসের নাম যেই সিএম পাঙ্ক নেয় তখন পুরো জার্মানির ক্রাউড হেভিলি বু করতে থাকে। তো ডাব্লিউডাব্লিউর এই মুহূর্তে সব থেকে বড় বেবি ফেস সেই কিনা ইন্টারন্যাশনাল ক্রাউডের তরফ থেকে এরকম হাই লেভেলের বু পাচ্ছে, এইটা দেখে তো আমার 2017-18 রোমান রিংসের কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু যাই হোক না কেন, এর থেকে বোঝা যাচ্ছে যে কোডি রোডসের উপর সবাই কতটা বোর হয়ে গেছিল। যাই হোক না কেন, কোডি রোডস এখন আর চ্যাম্পিয়ন নেই, কিন্তু সিএম পাঙ্ক এখন চ্যাম্পিয়ন আছে। তো সিএম পাঙ্ক বলে যে আমি ভিশনের থেকে একটু আগে দেখতে চাই, এবার আমি আমার নেক্সট চ্যালেঞ্জারের জন্য দেখতে চাই। তো দেখা যাক কে আমাকে এরপর চ্যালেঞ্জ করতে পারে, কার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। তো আমরা দেখতে পাই সেখানেই বেরিয়ে আসে আমাদের ফিন ব্যালার, আর ফিন ব্যালারকে অনেক দিন পর আবার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ পিকচারে দেখে সত্যি ভালো লাগছে। তো ফিন ব্যালারকে দেখে সিএম পাঙ্কও একটু অবাক হয়ে যায়, আর ফিন ব্যালার সিএম পাঙ্ককে এসে বলে যে সিএম পাঙ্ক, তুই যেদিন এই চ্যাম্পিয়নশিপটা জিতেছিলি তখন তুই অনেকের নাম বলেছিলি যাদেরকে কিনা তুই ফেস করতে চাস আর তোর নিজেকে টেস্ট করতে চাস এই চ্যাম্পিয়নশিপটা তুই পাওয়ার যোগ্য কিনা বা রাখার যোগ্য কিনা সেটা দেখার জন্য, আর তার মধ্যে একটা নাম আমারও ছিল। তো আমি চলে এসেছি। তো
হিয়ার আই অ্যাম চ্যাম্প। তো সিএম পাঙ্ক বলেছে হ্যাঁ এটা ঠিক যে আমি যখন চ্যাম্পিয়নশিপটা জিতেছিলাম আমি অনেকের নাম বলেছিলাম, অনেক ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালের নাম বলেছিলাম, তার মধ্যে তোর নামও ছিল, কিন্তু সেটা আজ থেকে প্রায় 2 মাস আগের কথা। এই 2 মাস তুই কোথায় ছিলি? কারণ আমার যতদূর মনে পড়ছে আমি তোর মধ্যে আসে আগের খিদেটা দেখতে পাচ্ছি না। কারণ আমি দেখেছি তুই না হয় তোর ট্যাগ টিম পার্টনার জেডি ম্যাকডোনার ইমপ্রুভমেন্টের জন্য চেষ্টা করছিলি, না হলে ডমিনিককে সাহায্য করছিলি, মাঝে মাঝে তো আমি এটাও দেখেছিলাম তুই ব্যাক স্টেজে লিভ মর্গানের জুতোও পালিশ করছিলি। তো ফিন বেলার তুই আমাকে একটা কথা বল যে আচ্ছা মানলাম তুই আমাকে চ্যালেঞ্জ করছিস, কিন্তু তোর সাথে আমার যদি ম্যাচ হয় সেটা কি আমার ফিন বেলারের সাথে হবে নাকি জাজমেন্টের ফিন বেলারের সাথে হবে? কারণ দেখ তুই যদি ভাবিস যে নাম্বারস গেম দিয়ে আমাকে হারাতে পারবি তাহলে তুই আশা করি দেখেছিস যে ভিশনের সাথে আমি কী করেছি, আর ভিশনও আমাকে থামাতে পারিনি। তো ভিশন যেখানে থামাতে পারিনি সেখানে নাম্বারস গেমস আমার জন্য কোনো ব্যাপারই না। তখন ফিন বেলার সিএম পাঙ্ককে আশ্বস্ত করার জন্য বলে যে দেখ এখানে জাজমেন্ট ডেকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর সাথে আমার ম্যাচ হলে সেটা 1-on-1ই হবে, জাজমেন্ট ডেকে নিয়ে তোর চিন্তা করে কোনো লাভ নেই। কিন্তু একটা কথা দেখ, তুই যদি মনে করে থাকিস আমি লাইনে সবার আগে জাম্প করে এসে গেছি, তো সেটা কিন্তু না। কারণ তুই যদি আমার কেরিয়ার ফলো করে থাকিস সেটা ইউরোপ হোক বা জাপান হোক বা যেখানেই হোক, তুই জানিস যে আমি কিসের ক্যাপেবল, মানে আমি কি কি করতে পারি। আর আমি যেমন তোর কেরিয়ার ফলো করেছি তুইও আমার কেরিয়ার ফলো করেছিস, তাই তুই এটা ভালো করে জানিস যে আমি যেখানে দাঁড়াই সেখান থেকেই লাইনটা শুরু হয়। মানে অমিতাভ বচ্চনের ডায়লগ মেরে দেয় আজকে ফিন বেলার। তো যাই হোক না কেন, তো ফিন বেলারকে তখন সিএম পাঙ্ক বলে যে ঠিক আছে তোকে আর ওয়েট করতে হবে না, আমি ব্যাক স্টেজে যাচ্ছি, আমার রেসলিং গিয়ার পরে চলে আসছি, চল আজকেই প্রমাণ হয়ে যাক যে তুই কতটা মানে কোন জিনিসটা ক্যাপেবল। তখন ফিন বেলার বলে দেখ সিএম পাঙ্ক, আমি এতদিনে একটা জিনিস তো শিখেছি যে সময়ের অপেক্ষা করতে হয়, মানে সঠিক সময় আসার আগে কিছু করতে নেই। আর আমি তোর কেরিয়ারকেও ফলো করেছি, আর আমি দেখেছি তুই কীভাবে তোর নিজের হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ নিস, মানে শিকাগোর ক্রাউডের অ্যাডভান্টেজ নিস। তো পরের যে রটা হতে চলেছে নেক্সট উইকের সেটাও হতে চলেছে আমার হোম গ্রাউন্ড থেকে, মানে সেটা হবে বেলফেস্ট আয়ারল্যান্ড থেকে। আর সেইখানেই আমি তোকে হারিয়ে হতে চলেছি ফার্স্ট এভার আইরিশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এইটা শুনে সিএম পাঙ্ক বলে যে ঠিক আছে তুই আজকে জার্মানির ক্রাউডকে ডিসঅ্যাপয়েন্টেড করেছিস, কিন্তু আমি আরেকটা কথার জন্য ক্ষমা চাইতে চাই, অ্যাডভান্সে ক্ষমা চাইতে চাই বেলফেস্ট আয়ারল্যান্ডের ক্রাউডের কাছে, কারণ আমি তাদের হোম টাউন বয়কে তাদেরই চোখের সামনে রিংয়ের মধ্যে ফেলতে চলেছি, তাকে হারাতে চলেছি। আর যখন এই ম্যাচের শেষে রিং বেল বাজবে তখন অ্যানাউন্সার একটা জিনিসই অ্যানাউন্স করবে, সেটা হলো অ্যান্ড স্টিল ইয়োর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক। এই বলে আজকে সিএম পাঙ্কও তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো নেক্সট উইকে যেই রটা হতে চলেছে আয়ারল্যান্ড থেকে, মানে ফিন ব্যালারের হোম টাউন থেকে, তো সেইখানে আমরা ফিন ব্যালার আর সিএম পাঙ্কের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে চলেছি। এবার দেখো এইটা তো ঠিক যে এই ম্যাচে সিএম পাঙ্কের জেতার চান্সই বেশি, আর হয়তো ফিন ব্যালার চ্যাম্পিয়ন হবে না, কিন্তু এই যে ফিন ব্যালার আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পিকচারে এলো, আর এইখান থেকেই আমার মনে হচ্ছে ধীরে ধীরে এই বছরটায় ফিন ব্যালারের রাইজ হতে পারে, আর একটা না একটা পয়েন্টে এসে ফিন ব্যালারও এমন একটা জায়গায় চলে যেতে পারে যেখান থেকে আমরা তার জন্য রুট করতে পারি যাতে সেও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে আবার ডাব্লিউডাব্লিউইতে। তো আমার মনে হয় এই বছরটা শুরু ফিন ব্যালারের জন্য খুব ভালো মতোই হয়ে গেছে। এবার আয়ারল্যান্ডের কথা যখন হচ্ছে তখন আয়ারল্যান্ড থেকে তো আরেকজনও আছে যে হলো আমার ফেভারিট ওমেন সুপারস্টার দ্য ম্যান আর আমাদের কারেন্ট ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ। তো বেকি লিঞ্চও তার একটা ম্যাচ নেক্সট উইকের রয়ের জন্য আর কি অ্যানাউন্স করে দিয়েছে, যেখানে সে আবার ম্যাক্সিন ডুপ্রিকে ফেস করতে চলেছে ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ তারই হোম ক্রাউডের সামনে, যেহেতু বেকি লিঞ্চ আয়ারল্যান্ড থেকে আসতে চলেছে। তো আবার আমরা নেক্সট উইকের রতে বেকি লিঞ্চ আর ম্যাক্সিন ডুপ্রির মধ্যে ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচও দেখতে পাবো। তো নেক্সট উইকের রয়ের জন্য দুটো বড় চ্যাম্পিয়নশিপ ম্যাচ অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। এবার চ্যাম্পিয়নশিপ ম্যাচের কথা যখন হচ্ছে তখন আমাদের ম্যাক্সিন ডুপ্রি না হয় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগ পাচ্ছে, কিন্তু তার যে দুই টিমমেট মানে তার বেবস আকিরা তোজাওয়া আর ওটিস তাদের কি হবে? তো আজ ব্যাক স্টেজে আমরা দেখতে পাই যে ম্যাক্সিন ডুপ্রি আকিরা তোজাওয়া আর ওটিসকেও একটু মোটিভেট করার চেষ্টা করে যে দেখ আমি কিন্তু সিরিয়াস হয়েছিলাম বলেই আমি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম, মানছি আমি আরও মানে অনেক কিছু ভুলও করে ফেলেছি যার ফলে আমার কাছ থেকে চ্যাম্পিয়নশিপটা চলে গেছে, কিন্তু এবার তোদেরকেও সিরিয়াস হতে হবে, আর আমার মনে হয় তোদের মধ্যেও পোটেনশিয়াল আছে চ্যাম্পিয়ন হওয়ার।
তো ম্যাক্সিন রুপলি যখন তাদেরকে মোটিভেট করে তখন তারা একটু বেশি মোটিভেটেড হয়ে যায়। তো আজকে আমরা জে উসোকেও দেখেছিলাম রয় মানে একটা অ্যাডভার্টাইজ চলার সময় সে ইট করতে এসেছিল। আজকে জিমি উসো ছিল না, জিমি উসো সম্ভবত জার্মানিতে আসতে পারেনি। যাই হোক না কেন, ব্যাক স্টেজে আমরা দেখতে পাই জে উসোর সাথে ওটিস আর আকিরা তোজাওয়ার একটা কনফ্রন্টেশন হয়, যেখানে আজকে ওটিস আর আকিরা তোজাওয়া জে উসোকে চ্যালেঞ্জ করে দিয়েছে ফর ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। তো জে উসো প্রথমে ভেবেছে তারা হয়তো মজা করছে, কিন্তু তারপর ওটিস বলে যে আমরা সিরিয়াস। তো তখন জে উসো বলে আচ্ছা তোরা সিরিয়াস, তাহলে তোরা এটাও মনে রাখিস যে তোরা যখন আমাদের সামনে নামবি তখন তোরা নামতে চলেছিস গ্রেটেস্ট ট্যাগ টিম অফ অল টাইম ডাব্লিউডাব্লিউইতে তাদের সামনে। তো তখন সেটার জন্য প্রিপেয়ার থাকিস। তো আকিরা তোজাওয়া লাস্টে যেতে যেতে বলে ইট। তো নেক্সট যে উসোসদের চ্যালেঞ্জার হতে চলেছে, তার মানে তারা হতে চলেছে ওটিস আর আকিরা তোজাওয়া। উসোসরাও তাদের ফার্স্ট চ্যালেঞ্জার পেয়ে গেছে ফর ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। তো রতে আজকে শুধু চ্যালেঞ্জার আফটার চ্যালেঞ্জার, চ্যালেঞ্জার আফটার চ্যালেঞ্জারই আমরা দেখছিলাম। এবার ফিউচারেও একটা চ্যালেঞ্জার মানে যে হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোনো এক কালে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে। আর এখন রয়ের ব্র্যান্ড নিউ সুপারস্টার ইয়োর বয়েজ বাউন্সি মানে জীবন ইভেন্স, তারও আজকে একটা ম্যাচ ছিল বলা যেতে পারে। তার আজকে রতে ডেবিউ ম্যাচ ছিল বলা যেতে পারে, যেটা ছিল তার এল গ্রান্দে আমেরিকানোর এক চেলা রিও আমেরিকানোর সাথে। হ্যাঁ, সেই ম্যাচটা নিয়ে আর কী বলবো, সেই ম্যাচ আমরা দেখেছিলাম এল গ্রান্দে আমেরিকানো ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি আমাদের জীবন ইভেন্টস সেই ম্যাচে রিও আমেরিকানোকে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচটা শেষ হওয়ার পরও যখন এল গ্র্যান্ডে আমেরিকানো একটা টিম মেলে জীবন ইভেন্টসের উপর অ্যাটাক করতে যায়, তখন আমরা দেখতে পাই যে তাকে অ্যানাউন্সার টেবিলের পেছনে ঘিরে নেওয়া হয়, কিন্তু সে সেখান থেকে লাফ মেরে রিংয়ে যায়, রিংয়ে গিয়ে সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়। মানে তার মধ্যে যে কতটা অ্যাজিলিটি আছে সেটা সে মানে প্রদর্শন করার চেষ্টা করছিল। আর সেটা দেখে আমার মনে হচ্ছে রয়্যাল রাম্বলে আমরা যেরকম স্পট কোফি কিংস্টনের থেকে দেখতাম না, এই বছর সেরকমই কোনো স্পট আমরা জীবন ইভেন্টসের থেকে দেখতে চলেছি, যদি সে রয়্যাল রাম্বল ম্যাচে নামে। তো রয়্যাল রাম্বল ম্যাচ থেকে মনে পড়লো ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচের এন্ট্রি প্রেডিকশন ভিডিও অলরেডি চ্যানেলে চলে এসেছে। তো যারা দেখোনি প্লিজ সেটা গিয়ে দেখো, আর যারা অলরেডি দেখে ফেলেছো তারা গিয়ে আরেকবার ভিডিওটা ক্লিক করে এটা এনশিওর করো যে তারা সেই ভিডিওটা লাইক করেছো কিনা, কারণ সেই ভিডিও লাইক এম আছে 2000 লাইকের। আর সেটা কমপ্লিট হলে, মানে কমপ্লিট না হলেও চলে আসবে, বাট কমপ্লিট হলে আমার মন থেকে ভালো লাগবে আর কি। সেটা হলে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচেরও এন্ট্রি প্রেডিকশন ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসতে চলেছে। আর তাছাড়াও রয়্যাল রাম্বল রিলেটেড অনেক ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তো সেগুলোর জন্য অপেক্ষা করো, আর এই চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে রেখো, অবশ্যই প্রেস করে রেখো, কারণ এই রয়্যাল রাম্বল সিজনে অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি তোমাদের জন্য বানাতে চলেছি। যাই হোক, এছাড়া আজকে রয়ে আমাদের ভিশনকেও দেখতে পেয়েছিলাম, যেখানে ভিশনের মানে অস্টিন থিওরি আর ব্রনসন রিডের ম্যাচ ছিল এগেনস্ট পেন্টা আর ড্রাগন লি। তো তাদের মধ্যে ম্যাচটা শুরু তো হয়, কিন্তু সেই ম্যাচটা শেষ হতে পারে না, কারণ ম্যাচটা চলাকালীনই আমরা দেখতে পাই যখন এই ম্যাচের অ্যাকশন রিং সাইডে যায়, তখন দূর থেকে এসে ব্রন ব্রিকার সবার প্রথমে ড্রাগন লিয়ের উপর একটা স্পিয়ার লাগিয়ে দেয়, তারপর রিংয়ে গিয়ে এসে পেন্টার উপর একটা স্পিয়ার লাগিয়ে দেয়, মানে পেন্টার উপর স্পিয়ার লাগায় না, অ্যাকচুয়ালি সে যখন ড্রাগন লির উপর স্পিয়ার লাগিয়ে দিয়েছিল তখন সেখানে অ্যাডাম পিয়ার্স চলে এসেছিল। আর অ্যাডাম পিয়ার্স আগেই পল হেমনকে সতর্ক করেছিল যে আজকে যেন ব্রন ব্রিকার এসে কোনো ভুলভাল কাজ না করে, কারণ আজকে অ্যাডাম পিয়ার্স তার মুডে নেই। তো অ্যাডাম পিয়ার্স যখন অ্যাকচুয়ালি ব্রন ব্রিকারকে রিং সাইডে আটকাচ্ছিল, তখন পেনটাকে ব্রনসন রিড একটা সুনামি মেরে দেয়, যেটা আমরা রিংয়ের ভেতরে দেখেছিলাম। তো তখন মানে পেনটাকে যখন সুনামি মেরে দিয়েছিল ব্রনসন রিড, তখন ব্রনসন রিডকে আটকানোর জন্য আমাদের অ্যাডাম পিয়ার্স রিংয়ের ভেতরে ঢুকে, আর ব্রন ব্রিকার সুযোগ বুঝে আবার রিংয়ে গিয়ে ড্রাগন লিকে আর একটা স্পিয়ার লাগিয়ে দেয়। আর ব্রন ব্রিকারের স্পিয়ারগুলো দেখে মনে হয় সত্যি যাকে মারছে তার অবস্থা খারাপ হতে চলেছে, মানে খারাপ হয়ে গেছে অলরেডি। তো যাই হোক না কেন, এবার অ্যাডাম পিয়ার্স খুব রেগে যায়। অ্যাডাম পিয়ার্স রেগে ব্রন ব্রিকারকে ধাক্কাধাক্কি করতে থাকে, আর ব্রন ব্রিকারের গায়ে হাত তুললে ব্রন ব্রিকার অত সহজে ছেড়ে দেবে? তো ব্রন ব্রিকারও অ্যাডাম পিয়ার্সের গায়ে হাত তুলে দেয়, কিন্তু তখন পল হেমন বুঝতে পারে যে এবার পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তো আমরা দেখতে পাই অস্টিন থিওরি, ব্রনসন রিড, লোগান পল, যেহেতু লোগান পল আর পল হেমন আজকে রিং সাইডে ছিল, তো লোগান পল সবাই মিলে আর কি ব্রন ব্রিকারকে আটকাতে থাকে, আর অ্যাডাম পিয়ার্সকেও চুপ করতে বলা হয়। কিন্তু অ্যাডাম পিয়ার্স আজকে ব্রন ব্রিকারের পেছন ছাড়ে না, কারণ অ্যাডাম পিয়ার্স দেখিয়ে দেয় যে অ্যাডাম পিয়ার্স হচ্ছে বিগ পল অ্যাডাম পিয়ার্স, আর অ্যাডাম পিয়ার্সের মধ্যে দম কতটা আছে, ক্ষমতা কতটা আছে, আর সে যেহেতু রয়ের জেনারেল ম্যানেজার, তো তার কাছে পাওয়ার কতটা আছে। তো তাদের মধ্যে আর কি ঝামেলা চলতে চলতে তারা ব্যাক স্টেজে যায়, এমনকি ব্যাক স্টেজে গিয়েও আমরা দেখতে পাই যে ব্রন ব্রিকার কারো কথা শুনছে না। তখন অ্যাডাম পিয়ার্স পেছন থেকে চিৎকার করতে করতে আসে, এসে বলে যখন আমি কথা বলবো তখন তোকে সেটা শুনতে হবে, তুই কোথায় যাচ্ছিস? আর আমি পলকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুই যখন তাও তার কথা শুনিসনি, আমার কথাকে অমান্য করেছিস, আমার গায়ে হাত তুলেছিস, তো সেই কারণে আমি তোকে সাসপেন্ড করছি, তোকে যেন আমি নেক্সট উইক থেকে আর রতে দেখতে না পাই, কারণ তুই ইনডেফিনিট টাইমের জন্য সাসপেন্ডেড হতে চলেছিস। মানে এর মাধ্যমে ব্রন ব্রিকার
ব্রেকারকেও কিছুদিনের জন্য টেলিভিশন থেকে অফ করে দেওয়া হয়েছে। আমার তো মনে হয় এবার তার রিটার্ন ডিরেক্ট আমরা রয়্যাল রাম্বলেই দেখতে পাবো, কিন্তু রয়্যাল রাম্বলের আগে ব্রন ব্রেকারকে অফ করার জন্য একটা ভালো স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ আমাদের দেখিয়ে দিয়েছে। তো তারপর আমরা দেখতে পাই যে ব্রন ব্রেকারকে তো সাসপেন্ড করে বের করে দেয় সেখান থেকে, কিন্তু তারপর পল হেমনকে যখন অ্যাডাম পিয়ার্স বলতে যায় যে তোকে আমি এর জন্য আগেই সতর্ক করেছিলাম যে ব্রন ব্রেকার যেন যে কোনো ভুলভাল কাজ না করে, তখন পল হেমন অত সহজে অ্যাডাম পিয়ার্সকে ছেড়ে দেবে? পল হেমনও আমাদের স্যাভেজ আছে। তো পল হেমন বলে যে দেখ অ্যাডাম, তুই ওকে সাসপেন্ড করছিস, যা করছিস সেটা তোর পাওয়ার আছে, তুই করছিস ঠিক আছে, কিন্তু আমি যদি আমার নজর দিয়ে দেখি তুই কিন্তু ব্রনের গায়ে সবার আগে হাত তুলেছিলি। তো অ্যাডাম পিয়ার্স ভাবে যে কথাটা কোনো অংশে তো মানে এক অংশে তো সত্যিই বলছে, কারণ অ্যাকচুয়ালি তো প্রথম হাতটা অ্যাডাম পিয়ার্সই ব্রন ব্রেকারের উপর তুলেছিল, আর তারপরেই ব্রন ব্রেকার আর কি সেটার জন্য রিটালিয়েট করেছিল। যাই হোক না কেন, এখন ব্রন ব্রেকার ইনডেফিনিট টাইমের জন্য সাসপেন্ডেড হয়ে গেছে। এবার দেখা যাক ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনটাকে কতটা আগে এগিয়ে নিয়ে যায়। আর এর জন্য আবার আমরা রাসেলমেনিয়াতে ব্রন ব্রেকার ভার্সেস অ্যাডাম পিয়ার্সের মধ্যে কোনো ম্যাচ দেখতে পাবো না তো? দেখো, সেটাও হলে হতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউতে কোনো কিছুই অসম্ভব নয়। যদিও এটা আমি ইয়ার্কি মারছি, আর এটা হওয়ার চান্স কম, কিন্তু ওই আর কি, সব পসিবিলিটি খোলা রাখা ভালো। এবার ফাইনালি কথা বলা যাক আজকে রয়ের মেন ইভেন্টের, যেটা ছিল এজে স্টাইলস ভার্সেস গুন্থারের ম্যাচ। এবার এজে স্টাইলস তার আগে একটা ব্যাকস্টেজে ইন্টারভিউ দিয়েছিল, যেখানে সে বলে দিয়েছিল যে আমি মানছি আমার আর জনসনের মধ্যে আমরা সেম পেজে সবসময় ছিলাম না, কিন্তু আমাদের মধ্যে যেটা আছে যেটা হচ্ছে আমরা দুজনই দুজনকে রেসপেক্ট করি, আর যে রেসপেক্টটাই গুন্থার কাউকে করে না, এমনকি জন সিনাকেও করে না। আর তারপর এজে স্টাইলস সেটাও বলে দিয়েছিল যে আজকে ম্যাচের শেষে এজে স্টাইলস গুন্থারকে দিয়ে ট্যাপ আউট করাতে চলেছে লাইক আ লিটল বিচ। তো যাই হোক না কেন, মেন ইভেন্টে তাদের মধ্যে ম্যাচ শুরু হয়, আর এই ম্যাচটা একটা হার্ড হিটিং ফার্স্ট পেস ম্যাচ ছিল। যেহেতু এটা রয়ের মেন ইভেন্ট ছিল, তাই ম্যাচটাকে তো একটু বড় হতেই হতো, তো ম্যাচটাই কিছুটা টানা হয়। কিন্তু এই ম্যাচটার থেকে বড় জিনিস ঘটে এই ম্যাচটার এন্ডিংয়ে, যখন আমরা দেখতে পাই যেহেতু এজে স্টাইলস বলেছিল যে সে গান্থারকে দিয়ে ট্যাপ আউট করাবে, তো আমরা দেখতে পাই এজে স্টাইলস অনেক ক্ষেত্রেই গান্থারকে দিয়ে ট্যাপ আউট করানোর চেষ্টা করতে থাকে, ওই দিক থেকে গান্থারও এজে স্টাইলসকে দিয়ে ট্যাপ আউট করানোর চেষ্টা করতে থাকে। কিন্তু লাস্টে একটা মোমেন্টে যখন এজে স্টাইলস গান্থারকে তার সাবমিশন মুভে আটকে নিয়েছিল, তখন অ্যাকচুয়ালি গান্থার ট্যাপ আউট করে ফেলেছিল, কিন্তু গান্থার এমন জায়গায় ট্যাপ আউটটা করেছিল সেটা রেফারির নজরের বাইরে ছিল। আর ডাব্লিউডাব্লিউ রেফারিরা হয়ও অন্ধ, তাদের চোখে অনেক কিছুই পড়ে না, তো এটা তো একটা সাধারণ জিনিস ছিল। তো রেফারি সেই ট্যাপ আউটটা দেখতে পায় না, কিন্তু যেহেতু সে ট্যাপ আউট করে দিয়েছিল, তাই এজে স্টাইলসের মনে হতে থাকে যে সে ম্যাচটা জিতে গেছে। তো সে সেলিব্রেট করতেও শুরু করে দেয়, কিন্তু রেফারি বলে যে আমি দেখিনি, আর আমি যতক্ষণ না বলছি ততক্ষণ ম্যাচ শেষ হবে না। তো ম্যাচটা কন্টিনিউ হয়, আর সেটা যখন কন্টিনিউ হওয়ার জন্য রেফারি বাইরে বলতে যাচ্ছিল, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে গান্থার এজে স্টাইলসকে মেরে দেয় একটা লো ব্লো। আর গান্থার যখন এজে স্টাইলসকে একটা লো ব্লো মেরে দেয়, তখন এজে স্টাইলসের অবস্থা খারাপ হয়ে যায়। তারপর আমরা লাস্টে দেখতে পাই গান্থার যে পাওয়ার বোম মারে, সে পাওয়ার বোমটা মেরে এজে স্টাইলসকে গান্থার এই ম্যাচে 1, 2, 3 পিন করে দিয়েছে, আর এজে স্টাইলস গান্থারের কাছে এই ম্যাচটা হেরে গেছে। যদিও টেকনিক্যালি দেখতে গেলে এজে স্টাইলস ম্যাচটা জিতেছে, কারণ গান্থার অ্যাকচুয়ালি এজে স্টাইলসের কাছে ট্যাপ আউট করে দিয়েছে, কিন্তু যেহেতু সেটা রেফারির চোখে পড়েনি, তাই পরবর্তীকালে গান্থারই এজে স্টাইলসকে পিন করে গান্থারের নামে ম্যাচটা করে নিয়েছে। কিন্তু ভালো বিষয় হলো এইটাই যে এইটা যে একটা রেফারির মিস্টেক ছিল, সেটাকে ডাব্লিউডাব্লিউ অ্যাকনলেজ করেছে। আর ডাব্লিউডাব্লিউ বারবার হাইলাইটে দেখাচ্ছিল যে কিভাবে গান্থার অ্যাকচুয়ালি এজে স্টাইলসের সাবমিশন মুভে ট্যাপ আউট করে দিয়েছিল, কিন্তু ম্যাচের পরে সেটা দেখেও আর কোনো লাভ নেই, কারণ রেফারির ডিসিশনই ফাইনাল ডিসিশন, আর রেফারি যখন সেটা দেখেনি সেটাকে মান্যতা দেওয়া হবে না। তো সেই কারণে আমরা দেখতে পাই এই ম্যাচটা গান্থার জিতে, গান্থার সেলিব্রেট করতে করতে যেতে থাকে, আর এজে স্টাইলস রিংয়ের ভেতর বসে ভাবে যে জিতেও হেরে গেলাম, মানে জিতেও জেতার হাতে এলো না। যাই হোক না কেন, এখান থেকে হয়তো এজে স্টাইলস আর গান্থারের স্টোরি লাইন আরও এগাবে, মানে এখানেই শেষ নয়। এজে স্টাইলস সামনে টিএনের এপিসোডেও যেতে চলেছে, টিএনের জন্য তাকে অ্যাডভার্টাইজ করে দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় গান্থার আর এজে স্টাইলসের গল্প এখানেই শেষ হয়ে যায়নি, এদের গল্প এখনও অনেক দূর এগাবে। সম্ভবত এদের মধ্যে আমরা রাসেলমেনিয়ার ম্যাচও দেখতে পেতে পারি, যেখানে কিনা তাদের মধ্যে একটা ফাইনাল ম্যাচ হবে। কিন্তু আজকে র এইটুকুই ছিল। এবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো যে র আজকে তোমাদের কেমন লেগেছে, আজকে র থেকে তোমাদের বেস্ট মোমেন্ট কোনটা ছিল, ফিন ব্যালার আবার চ্যাম্পিয়নশিপ পিকচারে ফিরে এসেছে সেটার জন্য তোমরা আনন্দ পেয়েছো কিনা, গান্থার এজে স্টাইলসের স্টোরি লাইনটা কতদূর এগাবে বলে তোমাদের মনে হচ্ছে, আর ব্রন ব্রেকারকে এই যে সাসপেন্ড করে দেওয়া হলো এর আউটকাম কি হতে পারে, মানে এইসব বিষয়ে তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। অবশ্যই রয়্যাল রাম্বল এন্ট্রি প্রেডিকশন ভিডিওটা দেখো, আর যারা দেখেছো তারা প্লিজ একবার এনশিওর করে নিও যে তারা ভিডিওটায় লাইক করেছো কিনা, কারণ সেই ভিডিওতে লাইক করে দিলে আমার অন্তত ভালো লাগবে, আর কি মোটিভেশন পাবো একটু ফিউচারের ভিডিওগুলো বানানোর জন্য। তো প্লিজ একবার গিয়ে চেক করো যে সেই ভিডিওটায় তোমরা লাইক করেছিলে কিনা, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটা তো একটা লাইক করে দিয়েছো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।